হয়েছে? দুধওয়ালা ম্যাডাম, শুনলাম আপনি নতুন এসেছেন, তাই ভাবলাম একটু জিজ্ঞেস করে নি কটা প্যাকেট লাগবে। দুটো দিয়ে দিই? আমি তোমাকে ডেকেছি? না না, আমি না ডাকার আগে পর্যন্ত তোমার মুখটা আমায় দেখাবে না। প্রপার্টি আমার নামে কবে করে দিচ্ছ? তোর মায়ের চিতার আগুন এখনো নেভেনি। কার সাথে দেখা করবেন স্যার? দেবেন্দ্রবাবুর সঙ্গে দেখা করব। সাহেব, আমি আমার প্রপার্টির জন্য না অনেক দূর পর্যন্ত যেতে পারি। মা, জয়া, জয়া, কি হয়েছে মা? জয়া, 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 মা, জয়া, মালতী, জয়ার পাম্পটা নিয়ে তাড়াতাড়ি। জয়া, 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 আরে তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি। জয়া, ধর 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 ধর। জয়া, 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 জয়া। এবার বুঝতে পারছো কেন আমি মাকে আমার কাছে থাকার জন্য বলছিলাম? তুমি কোনোদিন আমার মাকে ভালো করে দেখোইনি বাবা। আমার দ্বারা যতটুকু সম্ভব সেটা আমি করেছি, শুধু বড় বড় কথা বলিনি। আমি বড় বড় কথা বলি? তোমার কি মনে হয় আমি মাকে ভালো করে দেখাশোনা করতে পারি না? তুই তো নিজের দেখাশোনাটা ঠিক মতো কর, সেটাই ভালো হবে। যদি নিজের মা বাবার এতই খেয়াল রাখতিস তাহলে একা থাকতিস না, আমাদের সাথে থাকতিস, আমাদের দেখাশোনা করতিস। তুমি না কোনোদিন আমার হেল্প চেয়েছো, না আমাকে চেয়েছো, আর না কখনো এটা চেয়েছো যে মা ভালো হয়ে যাক। তোর মায়ের এখন যে অবস্থা, এই যে অবস্থাটা হয়েছে শুধু টেনশনের জন্য। আর এই টেনশনের সবচেয়ে বড় কারণ তুই মা। মা, মা, আমার ব্লু ফাইলটা কোথায়? কতবার তোমাদের বলেছি যে আমার জিনিসে কেউ যেন হাত না দেয়। অনু, কি হয়েছে সোনা? আমার ওই ব্লু ফাইলটা, আমার ওই অ্যাপ্লিকেশনের ফাইলটা, ওটা কোথায়? তাড়াহুড়ো করিস না, মাথা ঠান্ডা করে খোঁজ, পেয়ে যাবে। ঠান্ডা মাথায় খুঁজবো? কেন খুঁজবো আমি? যেখানে রেখেছিলাম সেখান থেকে সরলো কেন ফাইলটা? এটাই তো আমি বুঝতে পারি না যে কেউ হাত কেন দেয়। মালতী, হ্যাঁ শোন, মা? একটু এখানে আয়। কি মা? তুই অনুর কোনো ব্লু ফাইল দেখেছিস? ওইটা? হ্যাঁ, ওইটা তো নিচে পড়েছিল, আমি ড্রয়ারে রেখেছি। এই যে আমার এত ইম্পর্টেন্ট ফাইল, এটা নিচে পড়েছিল? নিচে পড়েছিল দিদি? তুই আমার ঘরে ঢুকেছিস কেন? আর মা, আমি কতবার বলেছি আমার কোনো জিনিসে যেন কেউ হাত না দেয়, তাহলে তুমি ওকে আমার ঘরে ঢুকতে অ্যালাউ করো কি করে? মা আমাকে বলেছে।
এই ঘরটা হ্যাঁ। পরিষ্কার করতে। সবকিছু এধার ওধার পড়েছিল মাটিতে, একটা জিনিসও জায়গা মতন ছিল না। এক তো পরিষ্কার করো, তারপরে এইসব এই শোনো। শাট আপ। মা, আজ থেকে যেন এই অশিক্ষিত মহিলাটা আমার ঘরে পা পর্যন্ত না দেয়, ওকে? আর মা, তুমিও আমার জিনিস যেখানে খুশি পড়ে থাকুক, তুমি ওতে হাত দেবে না, ওকে? নট ওকে মা, নট ওকে। ঘরটা তোর, কিন্তু ঘরটা তো এই বাড়িরই। আর ঘরটা পরিষ্কার রাখা তো কোনো অপশনাল ব্যাপার নয়। এটা এক না হলে তুই রাখবি, তা না হলে আমাদের রাখতে হবে। আর এমনিতেও মা, নোংরার মধ্যে থাকাটা কোনো কাজের কথা নয়। আমার লাইফ, আমি যেখানে থাকি, যেভাবে থাকি, আমার চয়েস বাবা। আর আমাকে কেউ বলবে না যে আমি কি করে বাঁচবো। স্পেশালি এই অশিক্ষিত মহিলা তো কখনোই নয়। অনু, শান্তি শান্তি, শান্তিতে শান্তিতে মা, শান্তি। যতক্ষণ আমি ওই পেপারটা খুঁজে পাচ্ছি, আমি শান্ত হতে পারবো না। রাগ শরীরের পক্ষে ভালো নয় সোনা। একটা কাগজের টুকরোর জন্য সবার ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছিস ওটা একটা তুই? কাগজের টুকরো নয় মা, ওটা একটা ইম্পর্টেন্ট পেপার। তাহলে সেফ জায়গায় রাখ না মা, এখানে ওখানে খুঁজবার কি দরকার? আমার রুমে কোনো কিছু এখানে ওখানে থাকে না বাবা। আর হ্যাঁ, তোমরা যদি আমার প্রিভিয়াসের মতো বেসিক জিনিসটা মাথায় না রাখতে পারো, তাহলে আমার এখানে থাকার দরকারই নেই। দেখ অনু, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই এখানে থাকতে চাস না, তার মানেটা কি? থাকতে চাই না মানে তুমি আমাকে আবার ফ্ল্যাটের চাবি দাও আজকেই। আমি ওখানেই থাকবো একলা। তারপর আমি দেখি আমার জিনিসপত্র এদিক ওদিক কি করে সরে যায়। কি বলছিস মা? মা, আমাকে চাবিটা দাও। আই এম গোইং রাইট নাও। আমি ছেড়ে যাইনি বাবা, তুমি আমাকে বাধ্য করেছিলে ছেড়ে চলে যেতে। জীবনটা নরক করে দিয়েছিলে আমার। হ্যাঁ, জীবনটা তো নরক হয়ে গেছে মা। কার জীবনটা নরক হলো সবাই জানে সেটা। অনেক টেনশন দিয়েছিস তুই তোর মাকে, তোর দিদার প্রপার্টি তোর নিজের নামে করবার জন্য। আর তুমি সেটা করতে রাজি হওনি। যদি সেটা করতে রাজি হতে না, তাহলে এই অবস্থাটা হতো না। তুমি জানতে যে মায়ের হেলথ ঠিক নেই, তা সত্ত্বেও তুমি কিচ্ছু করনি, একটা কাজও করনি। আজ মা 2 মাস ধরে কোমাতে শুধু তোমার জন্য আছে। অনুরাধা, তোমার বাবা একদম একা হয়ে গেছেন। আর তুমি যদি এখানে ফিরে আসো তো দুজনের ক্ষেত্রে ভালো হবে। ভালো হবে যদি তুমি তোমার মুখটা বন্ধ রাখো। অনু, তোমার কাজিন বলে, তোমার বড় দাদা বলে আমি কথা বলছি। শ্রীধর দাদা, আমি তোমার বাড়িতে গিয়ে জ্ঞান দিই যে তোমার বাবার সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে, ভালো লাগবে সেটা? আমি আর আমার বাবা এখানে কোথা থেকে আসছে? আমার শুধু বড় কাকার চিন্তা হচ্ছিল, তাই বললাম। তুমি শিফট হয়ে যাও এখানে, প্রবলেম শেষ। বাবা, আমি আসছি। এখানে থেকে যা মা। কেন থাকবো? তোর মায়ের চিতার আগুন এখনো নেভেনি। বেঁচে থাকাকালীন তো এত ভাবনি, আজকে বড্ড বেশি ভাবছো। আমি যাচ্ছি বাবা, শুধু একটা কথা জিজ্ঞেস করার ছিল। প্রপার্টি আমার নামে কবে করে দিচ্ছ? মা, অন্তত আজকের দিনটা তো এসব বন্ধ কর। তাহলে ঠিক করো কবে এই নিয়ে কথা হবে, সেদিনই আমি কথা বলবো। কিন্তু বলবো অবশ্যই, ছাড়বো না। তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না। আমি মায়ের মতো টেনশন নিয়ে মরতে চাই না। তুই একটা কাজ কর, যে সোজাভাবে কথাও বলে না। দিনের দিন ওর ব্যবহার আরো খারাপ হয়ে যাচ্ছে। বাবা, তুই বেলগামেই থাকিস না? হ্যাঁ মামা। বাবা, তুই দেবেন্দ্র মামার সাথে যোগাযোগ রাখিস? ও এখন একা হয়ে গেছে। নিশ্চয়ই মামা, আমি রেগুলার টাচে থাকবো। আমি মালতীর সাথে কথা বলেছি, ও সংসারটা সামলে নেবে। মামা, আমি জানি না মালতী খাবার বানাতে পারে কিনা, কিন্তু আমার অফিসে একটা খুব ভালো টিফিন সার্ভিস রয়েছে, আমি ওকে দিয়েই খাবার আনিয়ে নেবো। ঠিক আছে। বেলগাম
গ্রামে দেবেন্দ্র শঙ্করের পরিবারের উপর একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি নেমে আসে। দেবেন্দ্রর অর্ধাঙ্গিনী জয়ালক্ষ্মী মারা যাওয়ার পর দেবেন্দ্র এমনিতেই অসম্পূর্ণ হয়ে পড়েছিলেন। তার উপর তার এই আঘাতে লবণের কাজ করছিল দেবেন্দ্রর একমাত্র মেয়ে অনুরাধার করা অভিযোগ যে জয়ার মৃত্যুর কারণ স্বয়ং দেবেন্দ্র। অনুরাধার এই অ্যাবনর্মাল ব্যবহার এই পরিবারকে ভবিষ্যতে আরো যন্ত্রণা দেবে, আর এর মধ্যেই এই যন্ত্রণা জন্ম দিল একটা জঘন্য অপরাধের। তুমি আমাকে বলেছিলে মায়ের শ্রাদ্ধের পর, তারপর থেকেও 13 দিন কেটে গেল। আজ আর এক্ষুনি আমাকে বলে দাও প্রপার্টি আমার নামে কবে করছো? তুই একবার বাড়িতে তো ফিরে আয় মা, শান্তিতে বসে কথা বলি। শান্তিতে তো তুমি বসেই আছো বাবা, তাও আবার আমার প্রপার্টির ওপর। তুমি শুধু আমায় পরিষ্কার করে বলে দাও যে প্রপার্টির পেপার কোথায় আছে, আমি নিয়ে নেবো আর আমার উকিলের সাথে বসে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলবো। তুমি সাইন করবে, তারপরে প্রপার্টি আমার। ব্যাস, এই ব্যাপারে আর একটাও কথা বলবো না আমি। 1000বার আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমার প্রপার্টি কোনো ট্রাস্টের কাছে যাবে না। দিদা ওই প্রপার্টি মাকে দিয়েছিল, আর তারপর অধিকার শুধুমাত্র আমার। তুমি জাস্ট নমিনি, তোমার 1 স্কয়ার ইঞ্চিতেও কোনো অধিকার নেই। আমি কখন বললাম যে প্রপার্টিতে আমার অধিকার আছে? তাহলে পুরো প্রপার্টি সোজাসুজি আমার নামে কেন ট্রান্সফার করে দিচ্ছ না? তুমি কি চাও? আমি কি চাইবো মা? এটাই চাই যে তুই সুখে থাক, আমার একমাত্র মেয়ে তুই। যদি তুমি তোমার একমাত্র মেয়েকে সুখে দেখতে চাও, তাহলে কেন তার কথা শুনছো না? প্রথমে তুমি আমার মাকে মরতে দিলে তোমার নিজের গাফিলতির জন্য, আর আমার প্রাপ্যটা তো আমাকে দিচ্ছই না। পরিষ্কার করে বলো না তুমি কি চাও? যাচ্ছি সাহেব। আঙ্কেল আপনার টিফিন। থ্যাংক ইউ বাবা। ম্যাডাম, আমরা হোম ডেলিভারিও করি, শুধু আপনি একটা ফোন করে দেবেন, আমরা কি দিয়ে আসবো। আমি কল করিনি, তার মানে আমি তোমার বা তোমার কোনো ছেলের মুখ দেখতে চাই না আমার দরজার সামনে। আর নেক্সট টাইম এই সমস্ত ভুলভাল কথা বলে আমার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে না। গট ইট? সব নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সবকিছু নিয়ে নিয়েছি। আরে অনুরাধা, অনেক দিন পর কোথাও বাইরে গিয়েছিলে? কার সাথে গেছিলাম সেটাও বলে দিই। আমি কি ভুল কিছু বললাম? কারোর প্রাইভেট লাইফে নাক গলানো কোন অ্যাঙ্গেল থেকে ঠিক? হ্যাঁ, কতবার বলেছি তোমাকে, ও কথা বলতে চায় না, তবু কেন জোর করে কথা বলো? আরে কোথায় কথা বললাম, কেমন আছে সেটাই জিজ্ঞেস করছিলাম। তুমিও না। দেখলে তো কি উত্তর পেলে তুমি? হাই হ্যালোর আরে পাগল ছাড়ো। মহিলা ও। আরে বাবা, আমি জানি ও একটু অন্যরকম। অকারণে হাই হ্যালো করে। কোনো সম্পর্ক নেই, কোথায় ছিলে, কার সাথে ছিলে? ননসেন্স। হ্যালো অনুমা, আমি তোর কথাই ভাবছিলাম। কেন পেপার সাইন করে ফেলেছো? দিতে চাইছো আমাকে? না মা, ওই ব্যাপারটা হলো যে টিফিনে আজকে করল আর আচার পাঠিয়েছে। তুই যদি থাকতি তাহলে একসঙ্গে খেতে পারতাম। আমি তোমার সঙ্গে খাবার খাবো না, আর তুমি আমার মাথা খাওয়াটা বন্ধ করো তো। এরকম বলিস না মা। না, আমি সাইন করে দেব। কবে?
মায়ের মতো আমাকে মেরে ফেলার পর? মা তুই এরকম এরকম মন খারাপ করার কথা বলিস না। মন বলছে যে তোর মায়ের সঙ্গে আমিও কেন চলে গেলাম না। না বাবা, তুমি চাও যে মায়ের সঙ্গে আমিও কেন মরে গেলাম না, যাতে দিদার দেওয়া আমার লিগ্যাল প্রপার্টির উপর তুমি ইললিগালি কবজা করতে পারো। এরকম বলিস না মা, আমি এরকম এরকম কখনো করতে পারি না। কিন্তু তুমি জানো না বাবা যে আমি কি কি করতে পারি। আমি আমার প্রপার্টির জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি। তুমি এটাকে একটা ওয়ার্নিং ভেবে নাও, ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। অনুরাধার আচরণ অদ্ভুত আর রহস্যময় ছিল, কিন্তু তার থেকেও বড় একটা রহস্য সৃষ্টি হলো যখন দুদিন পরে অনুরাধার বাবা দেবেন্দ্র শঙ্কর না জানি কোথায় চলে গেলেন। তিনি পাতালে প্রবেশ করলেন নাকি হাওয়ায় উবে গেলেন? সাহেব, সাহেব, রাহুল, আমার সাহেব মর্নিং ওয়াকে গেছে নাকি? দেবেন্দ্র বাবু কই? আমি তো দেখিনি তো। এমনিতে তো উনি যান না, তাই না? কিন্তু যেতে পারে একটু ঘুরতে। আসলে বলে দিও যে মালতি এসেছিল, আমাকে যেন ফোন করে, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। শ্রীধর, আপনি যে নাম্বারে ফোন দেখ দেবেন্দ্রর ফোনটা সুইচ অফ বলছে। ব্যাটারি শেষ হয়ে গেছে হয়তো, একটু পরে তুমি ট্রাই করো। আরে বাবা, আমি সকাল থেকে ট্রাই করছি কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। ঠিক আছে, আমি প্ল্যান্টেশন পৌঁছে ওখান থেকে ফোন করছি। হ্যাঁ শ্রীধর দাদা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি অফিসে আছো তো? হ্যাঁ দাদা, কেন কি হয়েছে? আরে ওই দেবেন্দ্র কাকাকে আমি আর বাবা সকাল থেকে ফোনে ট্রাই করছি, কিন্তু ওনার ফোন সুইচ অফ আসছে। দুদিন আগেই কথা হয়েছিল আমাদের। আসলে হয়েছে কি, বাবা একটু টেনশনে পড়ে গেছে। তুমি প্লিজ বাড়ি গিয়ে একটু চেক করবে? হ্যাঁ হ্যাঁ দাদা, নট অ্যান ইস্যু। কিন্তু তুমি অনুর সঙ্গে কথা বলেছো, হয়তো ও কিছু জানে। 10 মিনিট আগেই ওনার সঙ্গে কথা বলেছিলাম। এই কেন ফোন করছে? কি হয়েছে? অনু, তোমার বাবা কোথায়? বাড়িতেই থাকবে, আমি কি করে জানবো কোথায় রয়েছে? ওনার ফোন সুইচ অফ আসছে সকাল থেকে। তো আমি কি করব? ফোন কোম্পানিকে কমপ্লেন করব? তুমি লাস্ট কখন ফোন করেছিলে ওনাকে? শ্রীধর দাদা, আমার না কথা রিপিট করতে খুব ইরিটেটিং লাগে। দূরে থাকো আর আমার লাইফে ইন্টারফেয়ার করো না। আর আমার এটা জানার একটু ইন্টারেস্ট নেই যে বাবা কোথায় আছে কোথায় নেই আর কেন ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। দিন দিন আরো যেন অদ্ভুত হয়ে যাচ্ছে ও। কি রূঢ়ভাবে কথা বলে। আমি তোর সঙ্গে কথাই বলি না। ইনফ্যাক্ট জয় মামির মৃত্যুর পরে আমি হয়তো ওর সঙ্গে একবারও কথা বলি না। আরে ভাই প্লিজ বাড়ি গিয়ে একটু চেক করো না। 1.5 ঘন্টার মধ্যে আমার অফিস শেষ হয়ে যাবে, তারপর আমি সোজা দেবেন্দ্র মামার বাড়িতেই চলে যাব। আমি তোমার ফোনের অপেক্ষা করব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। কার সাথে দেখা করবেন স্যার? দেবেন্দ্রবাবুর সঙ্গে দেখা করব, আমার মামা হন। আচ্ছা, 1 মিনিট। এখানে এন্ট্রি করে দিন স্যার। স্যার সোজা যান। সারা দিন ফোন সুইচ অফ আসছে। আমিও এখানে আসার আগে বেশ কয়েকবার ট্রাই করলাম, কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত। ডোরবেলের কোনো রেসপন্স নেই আর ভিতরের একটাও লাইট জ্বলছে না, অথচ আমার গাড়িটা এখানেই পার্ক করা রয়েছে। ব্যাপারটা খুব সিরিয়াস লাগছে হরি। দাদা, আমার মনে হচ্ছে ওর সঙ্গে জোর করে কথা বলতে হবে। ওর কাছে বাংলোর চাবির এক্সট্রা সেট নিশ্চয়ই থাকবে।
ফোন কেটে দিচ্ছে বাবা। আমার খুব ভয় লাগছে, হয়তো খারাপ কিছু হয়ে গেছে। আমি তো কাল সকাল থেকে ডিউটিতে আছি স্যার। ওই নাইটে যে করে তার পেট খারাপ হয়েছে, তাই আমি ডবল শিফট করছি। তার মানে তুমি দেবেন্দ্র মামাকে বাইরে যেতে দেখোইনি? পাক্কা? না, দেখিনি স্যার। আসলে ওনার কাজের মেয়ে মালতী এসেছিল, ও আমাকে বলছিল হয়তো উনি মর্নিং ওয়াক করতে গেছেন, কিন্তু আমার মনে হয় স্যার কাল সন্ধ্যায় উনি মেয়ের বাড়িতে গিয়েছেন। আচ্ছা শোনো, উনি যত রাতেই ফিরুন না কেন আমাকে ফোন করে দিও। আচ্ছা স্যার। নিজের নাম্বারটা বলো, আমি তোমায় মিস কল দিচ্ছি। চিন্তার ব্যাপার আছে বাবা, কিন্তু তুমি টেনশন করে আবার শরীর খারাপ করে বসো না। ব্যাপারটা আমার ঠিক লাগছে না। আমি বলছি যে বাবা, আমি কাল সকাল সকালে যাচ্ছি বেলগাম। আমি সোজা কাকার বাড়িতেই যাব। যদি ওখানে না পাই তখন পুলিশ স্টেশনে যাব। সারা রাত দেবেন্দ্র শঙ্করের ফোন নীরব ছিল। পুরো রাত ওই ঘর অন্ধকারাচ্ছন্ন ছিল। এই নীরবতা থেকে, এই অন্ধকার থেকে আশঙ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আর দেবেন্দ্র শঙ্করের মেয়ে, একমাত্র মেয়ে অনুরাধার এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই ছিল না যে তার বাবা কোথায় আছেন আর কেমন আছেন। স্যার, উনি সিনিয়র সিটিজেন, 70+ এজ। আমি ওনার ছোট ভাই রাজেন্দ্র শঙ্করের ছেলে, শ্রীধর শঙ্কর। কোচি থেকে আসছি। স্যার, আপনি মিসিং কমপ্লেন লেখাতে কোচি থেকে এখানে এসেছেন? ওনার মেয়ে বেলগামে থাকেন? হ্যাঁ। উনি আসলেন না কেন? স্যার, ও একটু অন্যরকমের স্যার, মানে মাথায় একটু ছিট আছে। ও, আই এম সরি। একাই থাকেন? আমি বলতে চাইছি নিজের দেখাশোনা নিজেই করতে পারেন? না না স্যার, এমনি সবকিছু ঠিক আছে। আসলে সবার সঙ্গে খুব অদ্ভুত ব্যবহার করে স্যার, সবার সঙ্গে। আপনি ওনাকে বলেছিলেন যে ওনার বাবা নিরুদ্দেশ, ফোন সুইচ অফ, আর বাড়ির দরজাও কেউ খুলছে না? হ্যাঁ স্যার, আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে উনি কোথায় রয়েছেন, তো ও বললো ও জানে না। কিন্তু তারপরে আমি যতবারই ফোন করেছি কাল রাত থেকে, ও ফোন কেটে দিয়েছে। স্যার, ওনাকে নিয়ে এখন আমার ভীষণ চিন্তা হচ্ছে। 24 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নেই। আপনি চিন্তা করবেন না, আমরা দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়ি যাচ্ছি। তালা ভাঙতে হবে। অনুর কাছে ডুপ্লিকেট চাবির একটা সেট আছে। কি হয়েছে? অনু, তোমার বাবাকে পাওয়া যাচ্ছে না। তো তুমি ওখান থেকে কেটে পড়ো। দাঁড়ান মিস, এবার এটা কি ধরনের নাটক? নাটক আপনি করছেন। আপনার বাবা নিরুদ্দেশ, ওনার ফোন সুইচ অফ। আমরা বাড়ির ভিতরে যাব, প্লিজ চাবি দিন। আমি বলেছিলাম না স্যার, ও বড় অদ্ভুত। 7 মাস পরে দেখছি, তাও ও একটুও বদলায়নি। আমাকে আরেকবার ডিস্টার্ব করলে আপনাদের সবার উপরে আমি কেস করে দেবো হাইকোর্টে। এখানে কিছু একটা তো হয়েছে, ভেতরে দেখো তো।
স্যার বাড়িতে কেউ নেই। কিন্তু এই বাড়িতে ছিল অবশ্যই কেউ। দেবেন্দ্র শঙ্কর ছাড়া এই বাড়িতে আরো কেউ ছিল। রক্ত বইছে এখানে। ফরেন্সিক টিমকে ফোন করো। স্যার অনু আর ওনার সম্পর্ক ভালো ছিল না। অনুর মার মৃত্যুর পর তো এখানেও আসতোও না। দুজনের মধ্যে কি ব্যাপারে বিবাদ ছিল? কোনো ছেলেকে নিয়ে? না স্যার, অনুর দিদার প্রপার্টি নিয়ে, যেটা উনি অনুর মার নামে করে দিয়েছিলেন। অনু ওটা নিজের নামে করতে চেয়েছিল। বেলগামে কোথায় এই প্রপার্টি? না স্যার, মুম্বাইতে অনেক বড় প্রপার্টি। এই ছবিটা গায়ত্রী দেবীর, তাই না? ফেমাস ভারতনাট্যম ড্যান্সার। হ্যাঁ স্যার, অনুর দিদা মুম্বাইয়ের প্রপার্টিটা এনারই ছিল। ওখানে ডান্স স্কুল চলতো। উনি মারা যাওয়ার পর ওখানে ডান্স স্কুল বন্ধ হয়ে যায়। অনু আর ওর বাবার মধ্যে ওই প্রপার্টি নিয়ে ঝামেলা চলছিল। স্যার, স্যাম্পল অ্যানালাইজিং করার পর রিপোর্ট আমি আপনাকে পরে পাঠাবো, বাট আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে কিছু তো নিশ্চয়ই হয়েছে। কিন্তু বাড়িতে কোথা থেকেও ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। কিন্তু ক্রাইম সিন তো সেটাই বলছে। সব লোকেরই এন্ট্রি হয়? হ্যাঁ স্যার, যারা যারা আসে সবার এন্ট্রি হয়। 11ই ডিসেম্বর দেবেন্দ্রবাবুর বাড়িতে এন্ট্রি আছে। মালতী, এই মালতীকে? বাড়ি বাড়ি কাজ করে স্যার। মনীষ, এই মনীষকে? ও দেবেন্দ্রবাবুর জন্য টিফিন নিয়ে আসতো স্যার, সারিকা টিফিন সার্ভিস। 12ই ডিসেম্বরও এন্ট্রি আছে? হবে হয়তো স্যার। 12 ডিসেম্বর মানে কাল। কাল স্যার আমি ছুটিতে ছিলাম। কেন? শরীরটা ভালো ছিল না, পেট খারাপ করেছিল। তোমার জায়গায় কে ছিল তাহলে? স্যার অন্য একজন ওয়াচম্যান, রাহুল পাটনি। ওর ডবল ডিউটি ছিল। ফোন করো ওকে, আর বলো থানায় দেখা করতে। দেবেন্দ্র শঙ্করের ঘর লন্ডভন্ড অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু রক্তের ছাপ পাওয়া যায়, যা আভাস দিচ্ছিল যে ওই বাড়িতে কোনো অপরাধ ঘটেছে। কিন্তু প্রশ্ন এটাই ছিল যে দেবেন্দ্র শঙ্কর কোথায় আছেন। এই মিসিং কমপ্লেনের তদন্ত যত এগোতে থাকে, ঠিক ততই পেঁয়াজের খোসার মতো দেবেন্দ্র শঙ্করের গায়েব হওয়ার রহস্য আরো গভীর হতে থাকে। স্যার, 11 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমিই ডিউটিতে ছিলাম। সেই সময় দেবেন্দ্রবাবুর বাড়িতে মালতী আর টিফিনওয়ালা ছাড়া কেউ আসেনি স্যার। ডাবল ডিউটি কেন করতে হচ্ছে? আসলে স্যার, স্বামীর পেট খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য বাধ্য হয়ে ডবল ডিউটি করতে হয়। আর ডবল ডিউটি কি স্যার, ট্রিপল ডিউটি করতে হয়েছিল। মাঝে ঘুমিয়ে পড়ো? না স্যার, ঘুমালে চলে নাকি স্যার? যারা যাওয়া আসা করে তাদের এন্ট্রি করা তো আমার কাজ স্যার। যারা যাওয়া আসা করে মানে আত্মীয় স্বজন? হ্যাঁ স্যার, আপনি রেজিস্টার চেক করে দেখুন। হরিবাবু এসেছিলেন, দেবেন্দ্রবাবুর আত্মীয় হন উনি, ওনার নামও এন্ট্রি করেছিলাম আমি। দেবেন্দ্রবাবুর মেয়ে কখনো আসে? অনুরাধা, তারও এন্ট্রি হয়? না স্যার, উনি তো বাড়ির মেম্বার না। কিন্তু স্যার, আমি যতক্ষণ ডিউটিতে ছিলাম ম্যাডাম কিন্তু আসেনি। হ্যাঁ স্যার, ওই সারিকা টিফিন সার্ভিস আমি শুরু করেছিলাম আমার জন্য। আপনি বলেছিলেন ওনার কোটি টাকার সম্পত্তি আছে মুম্বাইতে, রাইট? হ্যাঁ স্যার, অনেক অনেক বড় প্রপার্টি রয়েছে মুম্বাইতে, একদম প্রাইম লোকেশনে। অনুর দিদা মারা যাওয়ার পর পুল তো বন্ধ হয়ে যায়, কিন্তু সব প্রমোটার ওই প্রপার্টিটা যে কোনো মূল্যে কিনে নিতে প্রস্তুত। মার্কেট ভ্যালু প্রায় 500 কোটি টাকা হবে। 500 কোটি? এই দামটা আপনি কি করে জানলেন? কি করে মানে, শুনেছি। কোথা থেকে শুনলেন? কথায় কথায়। স্যার, এই প্রপার্টিটা নিয়ে অনু আর ওর বাবা মানে দেবেন্দ্রবাবুর সঙ্গে সবার সামনে সবসময় ঝগড়া হতো, তখন শুনেছি। স্যার, আমি 3বার টিফিন নিয়ে যেতাম রোজ, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আর 12ই ডিসেম্বরও আমি গেছিলাম। প্রতিদিনের মতন আঙ্কেল দরজা খোলেনি সেদিন। আমি অনেকবার বেলও বাজাই। আঙ্কেলের ফোনও অনেকবার সুইচ অফ পেলাম। খাবার কবে থেকে ডেলিভারি করছে? 7 মাস ধরে। স্যার, বেলগামে থাকা সত্ত্বেও আমি অনুরাধের টাচে একদম ছিলাম না। ওর পছন্দই নয় কারোর সঙ্গে টাচে থাকা বা কথা বলা। এরকম কেন? স্যার, আপনাকে তো আগেই বলেছি, ও নিজের মতো থাকতেই ভালোবাসে। জানি না কি প্রবলেম ওর। আপনি ভাবুন, জয়া মামির অন্ত্যেষ্টি ক্রিয়াকর্মের পর যখন আমরা বাড়ি ফিরি, ও ঝগড়া শুরু করে, উল্টো পাল্টা বলা শুরু করে দেবেন্দ্র মামাকে। কি বলেছিল? এটাই যে জয়া মামির মৃত্যুর জন্য দেবেন্দ্র মামা নিজেই দায়ী, আর মুম্বাইতে যে প্রপার্টিটা রয়েছে সেটা ওর, যেন ওর নামে করে দেওয়া হয়। সাহেব,
2 বছর ধরে কাজ করছি ওখানে, মাঝখানে ছাড়বার কথাও ভেবেছি, কিন্তু মা আর সাহেবের জন্য ছাড়তে পারিনি। কাজ ছাড়তে চেয়েছিলে কেন? পাগল অনুরাধার জন্য সাহেব। পাগল বলছো কেন ওকে? ও এমন পাগল যে সবাইকে পাগল করে ছেড়ে দেয়। বেচারা মা বাবাকে সাহায্য করার বদলে দিন রাত নাটক করত, খুব বিরক্ত করত। ওকে কোনো ভালো মাথার ডাক্তার দেখানো উচিত ছিল। ওই যে হয় না পাগলের ডাক্তার। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল অনু, একটা অদ্ভুত জেদ, রাগ। যত বড় হতে থাকলো তত ওর ব্যবহার আরো খারাপ হতে লাগলো। বিয়ে হয়েছিল স্যার ওর 8 বছর আগে, কিন্তু 1 বছরের পর থেকেই ও হাজবেন্ডের থেকে আলাদা থাকতে শুরু করে, আর তারপর থেকে ও গালফে কাজ করা শুরু করে। গালফ থেকে কেন ফিরলো? স্যার এক্স্যাক্ট কারণটা তো জানি না, কিন্তু 2 বছর আগে ওখান থেকে ফিরে আসে, আর তারপর থেকে ওর বিহেভিয়ার একদম পাল্টে যায়। ও আলাদা থাকতে চাইছিল, তাই দেবেন্দ্র মামার যে ফ্ল্যাটটা ছিল ওখানেই চলে যায় ও। অনুরাধার মা বাবার সঙ্গে শুধু প্রপার্টি নিয়েই সমস্যা ছিল, না অন্য কোনো সমস্যা? স্যার আমাদের সামনে তো সবসময় এই ব্যাপারটা নিয়েই হতো। যদি আমি ফোন না উঠাই বা ফোনটা কেটে দিই, তার মানে এটা যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এত সিম্পল কথাটা তোমরা কেউ বুঝতে পারো না, তাই না? অনুরাধা দেবী, কোটিকর পুলিশ স্টেশন থেকে পিআই গৌড়ে বলছি। তো আপনি পুলিশের লোক বলে উইদাউট পারমিশন কথা বলতে পারবেন? আপনার সাথে কথা বলার জন্য আপনার পারমিশনের দরকার নেই। আমরা আপনার সঙ্গে আপনার বাবার ব্যাপারে কথা বলতে চাইছি। ওনার সাথে কিছু হয়েছে। কি হয়েছে? উনি নিরুদ্দেশ, হি ইজ মিসিং। তো যে কমপ্লেন করেছে তার সঙ্গে গিয়ে খুঁজুন ওনাকে, আমাকে কেন ফোন করেছেন? কেননা আপনি ওনার মেয়ে, একমাত্র মেয়ে। ইনফ্যাক্ট এই কমপ্লেনটা আপনারই লেখানো উচিত ছিল। আমার কি করা উচিত ছিল আর কি নয় সেটা ছাড়ুন। বাবার বাড়ির চাবি চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছি, ব্যাস কথা শেষ। ম্যাডাম, কথা তো এখন শুরু হলো, আর এই কথা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমরা আপনার বাবা দেবেন্দ্র শঙ্কর বাবুর ব্যাপারে খোঁজ পাচ্ছি। আর ততক্ষণ প্লিজ আপনি আমাদের সাথে কোঅপারেট করুন। চাবি তো দিয়ে দিয়েছি, আর কি কোঅপারেট করব? অনুরাধা দেবী, আমরা আপনার আত্মীয় বা প্রতিবেশী নই যাদের সাথে আপনি বাজে ব্যবহার করে পার পেয়ে যাবেন। এখানে পুলিশ কেস হয়েছে, আপনার বাবা গায়েব, এই জন্য এই কেসের সঙ্গে আপনি জড়িত। আপনাকে পুলিশ স্টেশন আসতে হবে। আর এখন সোজাসুজি এই কথা বলুন যে আপনি নিজে আসবেন, না আপনাকে তোলার জন্য এখান থেকে টিম পাঠাবো। যা জিজ্ঞেস করা তাড়াতাড়ি করুন, আমার কাছে টাইম একদম নেই। শ্রীধর, দেবেন্দ্র কোথায় যেতে পারে বলতো? কোনো আইডিয়া নেই বাবা, পুলিশ তো ইনভেস্টিগেশন শুরু করেছে। কিন্তু দেখ বাবা, দেবেন্দ্র আমাকে না বলে কোথাও কখনো যায় না। জানি বাবা, পুলিশ তো ইনভেস্টিগেশন করছে না। দেখো তুমি টেনশন নিও না, ঠিক আছে? দাদা, আজ আমাকে অফিস যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমিও আর 2-1 দিন দেখবো, তারপর আমাকেও ফিরতে হবে। যে জিনিসটা আপনি জানেন সেটা দ্বিতীয়বার শুনে আমি কি করব? আমার ঝামেলা চলছে ওনার সাথে প্রপার্টি নিয়ে, আমার প্রপার্টি যেটা উনি কেড়ে নিতে চান। আর কি জানতে চান আপনি? আপনি কি আপনার বাবার সঙ্গে কিছু করেছেন? মার্ডার? আপনি বলুন। আমি বাবাকে কেন মার্ডার করব? 500 কোটি টাকার প্রপার্টির জন্য? আমার ঝামেলা শুধু আমার বাবার সঙ্গে নয়, আমার মায়ের সঙ্গেও ছিল। কারণ মাও আমার প্রপার্টিটাকে ট্রাস্ট বানাতে চেয়েছিল, বেঁচে থাকাকালীন আমার নামে করেনি। তাহলে কি ওনার মার্ডার আমি করেছি? কিন্তু ওনার তো ডেথ হয়েছে লাং ফেলিয়ারে। বলতে থাকুন। আমি বলে ফেলেছি। অনুরাধা দেবী, আপনার বাবা নিরুদ্দেশ, কোনো খবর নেই ওনার। আপনার বাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে। আপনি ওই 500 কোটির ব্যাপারে কিছু ভাবেন, কিছু দেখেন? কোনো পরোয়া আছে আপনার? আমার চিন্তা নিয়ে চিন্তা করার আপনার কোনো দরকার নেই। আপনার বাবার সাথে কি হয়েছে, কোথায় যেতে পারেন? আমি মাসখানেক মিট করিনি বাবাকে। আচ্ছা, আপনি কি আপনার বাবাকে গায়েব করিয়েছেন? ইন্সপেক্টর, আপনি প্রশ্ন রিপিট করছেন, কিন্তু আমি উত্তর রিপিট করব না। এমনিতে তো খুব কমই দেখা যায় ওকে। প্রতিবেশী হওয়ার জন্য 1-2বার হাই হ্যালো কি করেছি। ও সাপের মতন ফনা তুলে উল্টোপাল্টা বকতে শুরু করে দেয়। ওর কি কোনো বন্ধু আসতো? কোথা থেকে আসবে স্যার? কারোর সাথে তো ভালো করে কথাই বলে না। দুধওয়ালা, নিউজ পেপারওয়ালা, সবার সাথেই বাজে ব্যবহার করে। এবার আর কি বলবো স্যার, জয়া আন্টি আর দেবেন্দ্র আঙ্কেল এত ভালো মানুষ, আর ওনাদের এরকম মেয়ে। তুমি কি করে জানো ওনাদের ব্যাপারে? কাস্টমার স্যার আমার। এই যে যেখানে অনুরাধাদি থাকেন না, ওটা তো ওনারই ফ্ল্যাট।
ওনার মা বাবা সমস্ত মাছ কাবাডি মাল এখান থেকে নিয়ে যান এসে। হ্যাঁ, এখনই পৌঁছে যাবে। হ্যাঁ আঙ্কেল, ব্যাগটা খুব ভারী, আমার ছেলেরা ডেলিভারি করে দেবে। এই তো পাশেই আপনাদের ফ্ল্যাট। হ্যাঁ বাবা, পাশেই থাকি, কিন্তু তুমি তো জানো আমার মেয়েকে, কোনো বাইরের লোক বাড়িতে আসা পছন্দ করে না। প্রথম তো 2-1 নিজেই আসতো জিনিসপত্র নিতে, কিন্তু আমি হোম ডেলিভারির কথা বলার পরে আমার উপরে এমন চোটপাট নিতে লাগলো যেন আমি কত খারাপ কথা বলে দিয়েছি। মাথায় একটু ছিট আছে স্যার। আমাকে আপনার বাড়ি তল্লাশি নিতে হবে। কেন? কেননা হতে পারে আপনি আপনার বাবাকে নিজের বাড়িতে লুকিয়েছেন। লুকোইনি আমি। তো তল্লাশিতে কি অসুবিধে? যখন আমি বলছি সেটা মানতে কি অসুবিধে? বিকজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমার বাড়ি ওটা, আমার প্রাইভেট প্রপার্টি, কোনো গার্ডেন নয় যে এমনি কেউ ঘুরতে চলে আসে। ঠিক আছে, গার্ডেনে ঘুরতে গেলে টিকিট নিয়ে আসবো, সার্চ ওয়ারেন্ট। হুমকি দেবেন না আমাকে অফিসার, আমার একটু ভয় লাগছে না। শুধু বাড়ির তল্লাশিতে ভয় লাগছে? আর যদি তল্লাশির পরে বাবাকে না পাওয়া যায় তো? তাহলে আপনি আমাদের বলবেন যে আপনি আপনার বাবার সঙ্গে কি করেছেন, ওনার সাথে কি হয়েছে। আরো একবার রিপিট কোয়েশ্চেন্স। আপনার কোয়েশ্চেনের তেজ নেই ইন্সপেক্টর, উত্তর আপনি এখনো পাবেন না। আপনাকে জবাব দিতে হবে না অনুরাধা দেবী, জবাব আমরা নিজেরাই খুঁজে বার করব, আপনারই বাড়িতে। স্যার, কিছু পাওয়া যায়নি। পেলেন বাবাকে? আর কি কি পেলেন? এখনো পর্যন্ত কিছু না, কিন্তু পাবো অবশ্যই, কেননা যতক্ষণ আপনার বাবাকে আমরা খুঁজে না পাচ্ছি আমাদের তল্লাশি জারি থাকবে। চার দিন পরে অনুরাধার খুড়তুতো ভাই শ্রীধর তার শহর কোচিতে ফেরত চলে যায়। দেবেন্দ্র শঙ্করের ছোট ভাই রাজেন্দ্র তার দাদার গায়েব হওয়া নিয়ে দিনকে দিন আরো উদ্বিগ্ন হয়ে পড়তে থাকে। হরিহরণ অনুরাধার পিস্তুত ভাই, সেও চিন্তিত ছিল। পুলিশ দেবেন্দ্র শঙ্করের বাড়ির উপর 24 ঘন্টা নজরদারি রাখা শুরু করে। আর অনুরাধা সব সময়ের মতো এবারও তার বাবার সঙ্গে কি ঘটতে পারে সেই বিষয়ে তার কোনো চিন্তাই ছিল না। একটার পর একটা দিন কাটতে থাকে, কিন্তু দেবেন্দ্র শঙ্করের কোনো খবর আসে না। কিন্তু ক্রাইম সিনের থেকে দূরে, কিন্তু ততটাও দূরে নয়, এমন একটা জায়গা যেখানে পুলিশ এখনো পৌঁছতে পারেনি, সেখানে চমকে দেওয়ার মতো কিছু একটা ঘটেছিল। এখনো পর্যন্ত বেওয়ারিশে আছে ডক্টর। অপেক্ষা করবার মানে হয় না ইন্সপেক্টর, পচন অনেক বেড়ে গিয়েছে আর অর্ধেক বডি প্রায় জ্বলে গেছে। ক্রিমেট করে দিই? ক্রিমেট করতে পারে, ভিসেরা আর ডিএনএ স্যাম্পল নিয়েছি। যেখানে কোনো এক রাজ্যের পুলিশ একজন বৃদ্ধকে খোঁজার জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছিল, সেখানে অন্য এক রাজ্যের পুলিশ বেওয়ারিশ একটা লাশকে শনাক্ত করতে অসমর্থ হয়েছিল। আর এখন সেই লাশটা তাদের মর্গ রুমে বাজেভাবে পৌঁছতে শুরু করে। বেলগাম পুলিশের গভীর সন্দেহ ছিল যে দেবেন্দ্র শঙ্করের সঙ্গে খারাপ কিছু ঘটেছে, আর সন্দেহের তীর ইঙ্গিত করছিল তাঁরই একমাত্র মেয়ে অনুরাধার দিকে। অনুরাধা তার মা বাবার উপর অনেকদিন ধরেই প্রপার্টি ডিসপিউট নিয়ে অসন্তুষ্ট ছিল, আর সেই সঙ্গেই
অনুরাধার অদ্ভুত আর কর্কশ ব্যবহারের সঙ্গে সবার পরিচয় ঘটে গিয়েছিল। অন্যদিকে মহারাষ্ট্র পুলিশ হত্যাকারীকে প্রায় হাতের নাগালে নিয়ে এসেছিল, কিন্তু কেস এখনো সমাধান হয়নি। এই অপরাধের মূল কি প্রপার্টি নিয়ে চলা ঝগড়ার মধ্যেই ছিল, নাকি আরো কিছু চমকে দেওয়ার মতো ঘটনা খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছিল? এই কেসটা একটা পারফেক্ট ক্রাইম হওয়ার অবস্থায় দাঁড়িয়েই নিঃশ্বাস ফেলছিল, কিন্তু পারফেক্ট ক্রাইম কি কখনো সম্ভব? এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।